হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজ আমরা আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো, যারা লাস্ট ভিডিও অবধি দেখেছো, আমরা আগের দিন অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম। ক্লাস 11-এর থার্ড ইউনিট পড়ছি আমরা, এবং থার্ড ইউনিটের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে বায়োমলিকিউলস, সেই বায়োমলিকিউলস নিয়ে আমরা আলোচনা করছি। এবং আমরা সেখানে প্রথমেই শুরু করেছি প্রোটিন দিয়ে। তো প্রোটিনের যে ইউনিট, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, সেই অ্যামাইনো অ্যাসিড নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। প্রোটিন ভিডিও লেন্দি হবে, অনেক কিছু বলার আছে প্রোটিন নিয়ে, অনেক কিছু বোঝার আছে প্রোটিন নিয়ে। সেই জন্য ভিডিওটাকে দীর্ঘায়িত না করে আমরা কিন্তু সরাসরি চলে আসব আজকের টপিকে। তার আগে একটা বিষয় বলে রাখা উচিত, সেটা হলো অ্যামাইনো অ্যাসিড যারা দেখোনি তাদের কিন্তু প্রথমে অ্যামাইনো অ্যাসিডটা দেখতেই হবে। অ্যামাইনো অ্যাসিড যদি তুমি ভিডিও না দেখো বা অ্যামাইনো অ্যাসিডের ক্লাস যদি না করে থাকো, তাহলে কখনোই প্রোটিন পড়া সম্ভব নয়, কারণ প্রোটিন তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। সুতরাং আশা করছি তোমরা অ্যামাইনো অ্যাসিড পড়ে তারপরে এই ভিডিও দেখছো। চলো আজকের টপিকে আমরা কি কি পড়তে চলেছি সেগুলো আমরা এক ঝলকে দেখে নিই। প্রথমত আমরা আজকে স্ট্রাকচার অফ প্রোটিন দেখব। প্রোটিনের গঠন কিভাবে হয়েছে সেই গঠন অবশ্যই আমরা দেখব। ক্লাসিফিকেশন অফ প্রোটিন, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। সেটা স্ট্রাকচারালি হতে পারে, ফাংশনালি হতে পারে, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিভাগ। তো সেই শ্রেণীবিভাগ কিন্তু আমরা প্রোটিনে পড়ব এই সেশনে। প্রপার্টিজ, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ বা ধর্ম রয়েছে, গুণাগুণ রয়েছে, সেই সমস্ত প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। নিউট্রিশনাল সিগনিফিকেন্স, পুষ্টিগত কী গুরুত্ব রয়েছে প্রোটিনের, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং প্রোটিনের ম্যালনিউট্রিশন, মানে প্রোটিনের অভাবজনিত কারণে যে সমস্ত রোগ হয়, সেগুলো নিয়েও খুব অল্প স্বল্প আমরা আলোচনা কিন্তু এখানে করব। এসডিএ, স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন বলে একটি ব্যাপার আছে, সেটাও কিন্তু আমরা এই টপিকের মধ্যে দেখব। এবং রিকোয়ারমেন্টস, ডেলি রিকোয়ারমেন্টস, কতটা প্রোটিন আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এবং 8 নম্বরে আমি কিছু লিখিনি, অ্যাকচুয়ালি আরও যে সমস্ত টুকরো টুকরো জিনিস আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করে দেবো। তো চলো লেনদেন না করে আমরা প্রথমেই স্ট্রাকচার অফ প্রোটিন দিয়ে শুরু করি। প্রোটিনের যখন আমরা স্ট্রাকচার পড়ছি বা গঠন পড়ছি, প্রথমেই একটা জিনিস বলি যে প্রোটিনের কিন্তু স্ট্রাকচারাল মডিফিকেশন হয়। আমরা যখন সেল পড়েছিলাম, যখন রাইবোজোম পড়েছিলাম এবং সঙ্গে গলগি বডি পড়েছিলাম, তো সেখানে দেখিয়েছিলাম যে রাইবোজোম মানে আরইআর থেকে যখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেই প্রোটিন কিন্তু ভেসিকেলের মধ্যে বাউন্ড হয়, এবং সেই ভেসিকেল কিন্তু গলগি বডির যে উত্তল দিক ছিল, সেই উত্তল দিকে কিন্তু প্রবেশ করে। তো এখানেই কিন্তু ব্যাপারগুলো বোঝার আছে। একটা প্রোটিন যখন প্রথমে রাইবোজোমে সিনথেসিস হয়, তখন সেটা কিন্তু প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচারে থাকে। তারপর সেই 1 ডিগ্রি স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার, যেটা আমরা অলরেডি আগের দিন বলেছি, অ্যামাইনো অ্যাসিডের গঠন বলতে গিয়ে কিন্তু পলিপেপটাইড চেন বলতে গিয়ে সেটাই অ্যামাইনো অ্যাসিডের 1 ডিগ্রি স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার, সেটা কিন্তু আমরা আগের দিন বলেছি। তো সেখান দিয়ে ব্যাপারটা হলো যে যখন রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হচ্ছে, তখন সেটা 1 ডিগ্রি হিসাবে ফর্ম করছে। 1 ডিগ্রি মানে হলো অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর জুড়ে একটা পলিপেপটাইড চেন তৈরি করছে। এই পলিপেপটাইড চেন তৈরি করার যে ঘটনা, সেটাই কিন্তু বা পলিপেপটাইড চেন, সেটাই কিন্তু প্রোটিনের ক্ষেত্রে 1 ডিগ্রি স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার। সেটাই আরেকবার আমরা এখানে দেখে নেব। তো প্রথমত দেখো, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড। ভিডিও যাতে লেন্দি না হয়, বারে বারেই কিন্তু আমরা বোর্ড ওয়ার্ক কিছুটা করে নিয়ে আমরা আলোচনা শুরু করবো, নাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো এখানে অ্যামাইনো অ্যাসিড একটা এবং সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিডকে আমরা কীভাবে জুড়েছিলাম সেটা আমরা কিন্তু আগের দিন দেখেছি। তো একটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে সি ডাবল বন্ড, এখানে যেটা আছে সি, এখানে ডাবল এইচ মানে সি ডবল এইচ আছে, মানে কার্বক্সিল গ্রুপটা আছে, এবং এখানে অ্যামিনো গ্রুপটা আছে। এই অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এদিকে অ্যামিনো গ্রুপটা আছে, এদিকে কার্বক্সিল গ্রুপটা আছে। আমরা ভেঙে কীভাবে লিখি সেগুলো সব আগের দিন দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু আর দেখাচ্ছি না, ঠিক আছে। এখানে যেটা বিষয় হলো সেটা হলো এই যে ওইচ এবং এই যে এইচ, মানে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের যে ওইচ, পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামিনো গ্রুপ তার একটি এইচ, এর সঙ্গে বাইন্ড করে এটা কিন্তু আলটিমেট এখান থেকে কিন্তু কী হয়েছিল, এখান থেকে বেরিয়ে গিয়েছিল জল, ডিহাইড্রেশন হয়েছিল, জল বেরিয়ে গিয়েছিল। এবং জল বেরিয়ে যাওয়ার পর যেটা হয়েছে সেটা হলো এখানে
যে বন্ডিংটা হলো আর কি, যেটা থাকলো এই জায়গাটাকে নিয়ে, মানে এই এইচটাকে যদি আমরা এখানে লিখি, তো এই যে জায়গাটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি পেপটাইড বন্ড, এই বন্ডটা অ্যাকচুয়ালি পেপটাইড বন্ড, এই জিনিসটা কিন্তু তৈরি হয় এবং এই বন্ডিংয়ের মাধ্যমে আলটিমেট কিন্তু অ্যামাইনো অ্যাসিডের প্রাইমারি স্ট্রাকচারটা কমপ্লিট হয়। ভালো করে বুঝবে। তাহলে এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, তাহলে এটা ডাইপেপটাইড হয়েছে। যদি তিনটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতো, যদি সাপোজ তিনটে অ্যামাইনো অ্যাসিড থাকতো তাহলে ট্রাইপেপটাইড, যদি চারটে থাকতো তাহলে টেট্রা। এইভাবে আমরা অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডকে যখন পরপর জুড়ি, আমরা ধরে নিচ্ছি এই গোলগুলো স্ট্রাকচারগুলো অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডকে যখন পরপর জুড়ি তখন তাকে বলা হয় পলিপেপটাইড। আগের দিন পড়ে নিচ্ছি আমরা, পেপটাইড শব্দের অর্থ হলো অ্যামাইনো অ্যাসিড, পলি মানে অনেক, তাহলে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে, এগুলো সমস্ত কিন্তু পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডের মাধ্যমে যখন যুক্ত হচ্ছে তখন সেটা আলটিমেট প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার ফর্ম করছে। এই ঘটনাটুকু রাইবোজোমের মধ্যে হয়। তাহলে রাইবোজোম অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর বাইন্ড করে দেয়, দিয়ে একটি পলিপেপটাইড চেন তৈরি করে দেয়। এবার যত বড় মানে অ্যাকচুয়ালি দেখো অ্যামাইনো অ্যাসিড যে এই যে পলিপেপটাইড চেন তৈরি করছে, এর গল্প তো শুরু আগে থেকে, মানে ডিএনএ, সেখান থেকে এমআরএনএ অ্যান্ড দেন প্রোটিন। তোমরা হয়তো সবটা এখানটা বুঝতে পারবে না। একটা ডিএনএতে যত বড় জিন আছে তত বড় এমআরএনএ তৈরি হয়, আর তত বড় হয় প্রোটিনের চেন বা পলিপেপটাইড চেন। তাহলে এখানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়বে সেটা কিন্তু আলটিমেট সেই পার্টিকুলার জিনটা আছে, কারণ প্রত্যেকটি জিন তার বহিঃপ্রকাশ করে প্রোটিন গঠনের মাধ্যমে। মানে এই যে প্রোটিনটা তৈরি করছে এমন নয় ইচ্ছা গেল প্রোটিনটা তৈরি করলো, সেটা হলো কোনো না কোনো জিনের বহিঃপ্রকাশ এই প্রোটিনটি তৈরি করা। যাই হোক, তো তোমরা মোটামুটি বুঝে রাখো যে এই প্রোটিনটা যখন তৈরি হচ্ছে, যখন প্রাইমারি স্ট্রাকচার প্রাথমিক একটি গঠন তৈরি হচ্ছে, তখন কাজ হলো অ্যামাইনো অ্যাসিড যেগুলো, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর শুধু যুক্ত করে দেওয়া, যেটাই আমরা প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার বলছি। এবার কতগুলো অ্যামাইনো অ্যাসিড এখানে থাকবে সেটা ডিপেন্ড করছে অবশ্যই ডিএনএতে যে জিন রয়েছে সেই জিনটি কত বড় তার উপর ডিপেন্ড করছে। আশা করি বুঝতে পারছো। তো এখানে এইভাবে কিন্তু প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচারটা রাইবোজোমে বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হলো। হওয়ার পর এই যে পলিপেপটাইড চেন, ধরো সাপোজ এটা একটি পলিপেপটাইড চেন, এটা হওয়ার পর কি হয়, এটা দেখবে মনে করে ভেসিকেলের মধ্যে ভেসিকেলের মধ্যে আবদ্ধ হয়, বা ভেসিকেলের মধ্যে কিন্তু ব্যাপার মানে অ্যামাইনো অ্যাসিডের প্রাইমারি স্ট্রাকচারটাকে ভরে নেয়। এরপর সেটা গলগি বডির ট্রান্স এবং সিস দুটো ফেস ছিল, মনে করে দেখো ট্রান্স ফেস দিয়ে কিন্তু ঢুকতে শুরু করে। তো সেক্ষেত্রে মানে উত্তল দিক যেটা সেটা দিয়ে ঢুকতে শুরু করে, তখন কি হয়, এই ওপরে যে ভেসিকেলটা, সেই ভেসিকেলটা কিন্তু আবরণ মুক্ত হয়, গলগি বডির মধ্যে প্রবেশ করে, এবং এই যে অ্যামাইনো অ্যাসিডের চেন এটার ফার্দার মডিফিকেশন, পরবর্তী মডিফিকেশনে চলে যায়, এবং সেখানেই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি স্ট্রাকচার, মানে সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এই দুটি স্ট্রাকচার কমপ্লিট করে। একটা প্রোটিনকে তার কার্যকরী অবস্থায় আসতে গেলে মিনিমাম 3 ডিগ্রি স্ট্রাকচার আসতেই হবে। মিনিমাম 3 ডিগ্রি স্ট্রাকচারে প্রোটিন অ্যাক্টিভেটেড হয়। তার মানে প্রোটিন কার্যকরী অবস্থায় আসতে গেলে তাকে কিন্তু 1 ডিগ্রিতে থাকলে হবে না, তাকে মানে কমপক্ষে তাকে 3 ডিগ্রি স্ট্রাকচারে আসতেই হবে। তার মানে প্রোটিনের মডিফিকেশন দরকার হচ্ছে, এবং যে মডিফিকেশনটাই কিন্তু এই গলগি বডির মধ্যে হয়, একে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলা হয়। অ্যাকচুয়ালি এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, এই ঘটনার নাম হলো ট্রান্সলেশন। পরবর্তী টাইম আমরা পড়বো ক্লাস 12-এ ট্রান্সলেশন। যেহেতু ট্রান্সলেশনের পরবর্তী মডিফিকেশন হয় গলগি বডির মধ্যে, সেই জন্য একে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলে, যেটা কিন্তু আমরা এই প্রোটিনের 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি স্ট্রাকচারে দেখব। তো এই 1 ডিগ্রি স্ট্রাকচারের পর আমরা 2 ডিগ্রি স্ট্রাকচারটা দেখব। দেখো, এরপর আমরা প্রোটিনের যে সেকেন্ডারি স্ট্রাকচার, যাকে আমরা 2D স্ট্রাকচার বলি, সেই স্ট্রাকচারটা কিন্তু এবার রয়েছে। তো এখানে দু ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার হয়। একটাকে বলা হয় আলফা হেলিক্যাল সিট বা আলফা হেলিক্স, আরেকটাকে বলা হয় বিটা প্লিটেড সিট। দু ধরনের রয়েছে। অ্যাকচুয়ালি প্রোটিন লেন্দি হতে পারে, মানে ফাইব্রাস হতে পারে, ভালো করে বুঝবে, ফাইব্রাস হতে পারে। কীরকম? ধরো আমরা মাংসের মধ্যে, যখন আমরা মাংস খাই, মাংসের মধ্যে ধরো চিকেনই ধরো, মাংসের মধ্যে আমরা লম্বা লম্বা সুতোর মতো যে অংশগুলো দেখতে পাই, চিকেনের ক্ষেত্রে হতে পারে, মাটনের ক্ষেত্রে হতে পারে।
সেগুলো দেখতে কীরকম, সেগুলো কিন্তু লেন্দি মানে লম্বাটে রয়েছে। তো সেই লম্বা লম্বা যে লেন্থ ওয়াইজ যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বিটা প্লিটেড সিট গঠনের মাধ্যমে হয়। তার মানে 1 ডিগ্রি স্ট্রাকচার পর্যন্ত তো হলোই, এরপর কিন্তু 2 ডিগ্রি স্ট্রাকচার, মানে ওই প্রোটিনগুলোই 2 ডিগ্রি স্ট্রাকচার এসছে। হ্যাঁ, এবার হতে পারে সেটা গ্লোবিউলার প্রোটিন, মানে যদি গোল প্রোটিন হয় হতে পারে গ্লোবিউলার প্রোটিন, অথবা প্লেটের মতো হতে পারে প্রোটিন। তো দু জায়গাতে দু ধরনের ডেভেলপমেন্টের স্ট্রাকচার কিন্তু ফর্ম করে, যেটা যেরকম প্রোটিন। তো এখানে আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড সিটের ক্ষেত্রে একটু ভালো করে বুঝবে, ওটা শক্ত নয় কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। আমরা এখানে কি করেছি, আমরা এখানে পরপর কিছু অ্যামাইনো অ্যাসিডকে এঁকে নিয়েছি। তো আমরা আগেই বলেছি যে অ্যামাইনো অ্যাসিডের চেন তো তৈরি হয়েই ছিল, এটা তো অ্যাকচুয়ালি চেনই, কিন্তু সেই চেনগুলোর কিন্তু একে অপরের সঙ্গে, মানে তখন একটা চেন তৈরি হয়েছিল, এবার দেখো এখানে দেখো পরপর 3টে চেন এঁকেছি। এখানে কিন্তু লম্বায় একটা চেন এঁকেছি, কিন্তু সেটা অনেক বড় এঁকেছি। তারপরে সেই চেনটার মধ্যে কীভাবে বিভিন্ন বন্ডিং তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। তো আলফা হেলিক্সের ক্ষেত্রে কী হয়, যেহেতু প্রোটিনটা গ্লোবিউলার বা গোল হতে হবে, সেই জন্য এর মডিফিকেশানটা কিন্তু আলটিমেট স্পাইরাল করেই হোক আর যেভাবেই হোক গোল একটা ফরম্যাটে আনতে হবে। এখানে দেখো কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, এখান থেকে আরম্ভ করে লম্বাটা একটা অ্যামাইনো অ্যাসিডের চেন, এখানে একটা সেকেন্ড পলিপেপটাইড চেন, থার্ড পলিপেপটাইড চেন, এরকম করে রয়েছে, যে প্লেটের মতো একটা আকার ধারণ করেছে, কিন্তু এখানে আলটিমেট কিন্তু একটা গোল স্ট্রাকচার তৈরি করেছে। অ্যাকচুয়ালি কী হয়, এখানে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পোলার এবং নন পোলার এন্ড রয়েছে। হ্যাঁ, প্রোটিন জল অ্যাবজর্ব করতে পারে প্রচুর, তাহলে সেখানে পোলারিটির ব্যাপার রয়েছে, আমি পরে বলছি, আগে এটা বুঝিনি। এখানে দেখো এখান থেকে আরম্ভ করে, ভালো করে একটু খেয়াল করো, তোকে এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত একটি অ্যামাইনো অ্যাসিড। আমরা কি করেছি, আমরা পলিপেপটাইড চেনটাকে এরকম ডান দিকে ঘুরিয়েছি, ডান দিকে ঘুরে, অ্যারোটাও দেখো ডান দিকে করা আছে। তো আমরা এরকম ডান দিকে ঘুরে ঘুরে আলফা হেলিক্যাল সিট তৈরি হয়। এবং আলফা হেলিক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য, সেটা হলো যে সাইড চেনগুলো আর বা সাইড চেন যেগুলো, সেগুলো কিন্তু পাশাপাশি থাকে, সবসময় সাইডের দিকে বেরিয়ে থাকে। তুমি ভেবে দেখো, এটাকে যদি গোল একটা মোটামুটি হাইপোথেটিক্যালি আমরা যদি বলতে পারি, তাহলে সেক্ষেত্রে এরকম করে যদি হয়, তাহলে আশেপাশের ব্যাপারগুলো রয়েছে, তাহলে আর যাকে আমরা সাইড চেন বা পার্শ্ব শৃঙ্খল বলেছিলাম, সেই পার্শ্ব শৃঙ্খলগুলো সব সাইডের দিকে বেরিয়ে রয়েছে, চারিপাশে সাইডের দিকে বেরিয়ে রয়েছে। তাহলে এদিকে হতে পারে, ওইদিকে হতে পারে, এদিকে চারিদিকে সাইডের দিকে বেরিয়ে রয়েছে। তো এখান থেকে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এবং এইখান থেকে দেখো আরেকটু এদিকে গেলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আমরা যদি রাউন্ডটাকে ঘোরাচ্ছিলাম, তো সেখানে এখান থেকে এটা একটা অ্যামাইনো অ্যাসিড কন্টিনিউ করে নিই, তো গোটাটা কিন্তু এরকম কন্টিনিউ হবে। তাহলে এখানে কি হয়েছে, সিম্পল যেমন পেপটাইড বন্ড তৈরি হয়েছিল তেমনই পেপটাইড বন্ড তৈরি হয়েছে। দেখো NH2 ছিল, যেহেতু এর আগে আরও আছে, সেই জন্য কিন্তু আমরা আরেকটা H এখানে আঁকতে পারিনি। এখানে C, একটা হাতে R, একটা হাতে H যেমন ছিল। এখানে C ডবল বন্ড O, কেননা C ডাবল OH ছিল, OHটা কিন্তু আগে পেপটাইড বন্ধন তৈরি করে ফেলেছে, C ডাবল বন্ড O। এখানে তার পরের অ্যামাইনো অ্যাসিডটা শুরু হয়ে গেল NH, একটু আরেকটা H কিন্তু এখানে এর OH-এর সঙ্গে বাইন্ড করে জল তৈরি হয়ে গেছে। এরপরে পরপর দেখো অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত করা আছে। বারবার বলছি, অ্যামাইনো অ্যাসিডের ভিডিওটা দেখে এলে কোনো অসুবিধা হবে না, বা একটু আগে যেটা পলিপেপটাইড বন্ডিং পেপটাইড বন্ড তৈরির যে গল্পটা বললাম, সেটা কিন্তু এখানে রয়েছে। তবে এখানে কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডগুলোই পরপর জোড়া রয়েছে, কিন্তু সেই যুক্ত হওয়ার ঘটনাটাই কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এবং শুধু তাই নয়, যেটা বললাম এখানে সাইড চেনগুলো দেখো সব এরকম যুক্ত হওয়ার কারণে সব সময় সাইড চেনগুলো পাশাপাশি আসবে, এই পাশে ও পাশে, ধরো এই পাশে এলো সাইড চেন, এই পাশে এলো সাইড চেন, এই পাশে এলো সাইড চেন, সবসময় বাইরের দিকে মুখ করে থাকবে সাইড চেনগুলো। এবং এখানে 2 ডিগ্রি স্ট্রাকচার তৈরি করতে গেলে দেখো 1 ডিগ্রি স্ট্রাকচারের ক্ষেত্রে নিটের অনেক কোশ্চেন আসে এই নিয়ে। 1 ডিগ্রি স্ট্রাকচারে কিন্তু আমরা পেপটাইড বন্ড আমরা কিন্তু আগেই পেয়ে গেছি, তাহলে 1 ডিগ্রি স্ট্রাকচারের স্পেসিফিক বন্ড যদি কিছু বলি, তাহলে সেটা ছিল পেপটাইড বন্ড। 2 ডিগ্রি স্ট্রাকচারে একটি নতুন বন্ডিং এলো, সেটা হলো হাইড্রোজেন বন্ড। এটা কিন্তু 2 ডিগ্রি স্ট্রাকচারের জন্য এলো হাইড্রোজেন বন্ড, মানে পেপটাইড বন্ধনী তো ছিলই, সঙ্গে আবার হাইড্রোজেন বন্ধনী যুক্ত হলো। কীরকম দেখো, এখানে যে জায়গাগুলো দেখো, আগের হেলিক্স যখন ঘুরছে তখন দেখো এইখানে এই জায়গাতে যখন একটা কার্বনের ক্ষেত্রে H আমরা দেখেছিলাম, মাঝে যে কার্বনটা ছিল তার একটা হাতে
সাইড চেন বা আর ছিল, আরেকটাতে এইচ ছিল। এটা যখন ঘুরছে, অপর একটি অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপ ছিল সেখানে ওইচ তো চলে গেছে, ওটা পড়ে রয়েছে। এই ওটা এখানে ডাবল বন্ড আছে, এই অক্সিজেনের ডাবল বন্ডটা গিয়ে এখানে এই হাইড্রোজেনটার সঙ্গে কিন্তু বন্ধনে তৈরি করে। তার মানে এখানে একটা এইচ বন্ডিং কিন্তু নতুন করে শুরু হচ্ছে। সব জায়গাতেই যত যত জায়গায় আছে সব জায়গাতেই কিন্তু এটা পরস্পরের যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে সেই পরস্পর অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধনই তৈরি হতে শুরু করবে। এবার কেউ আগের চেনটাই আছে এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে ধরো, বা এরকম করে ঘুরেছে, আমরা এরকমও ভাবতে পারি। হ্যাঁ, তো আশেপাশে উপর নিচে যেদিকে 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 সম্ভব হাইড্রোজেন বন্ধনী তৈরি হওয়া, সেই দিকে হাইড্রোজেন বন্ডগুলো তৈরি করে ফেলছে। এটা কিন্তু আলফা হেলিক্সের বিষয়বস্তু। বিটা প্লিটেড সিটে কী হয়? বিটা প্লিটেড সিটে যেটা হয় দেখো, ওখানেও কিন্তু অ্যামাইনো অ্যাসিডই আঁকা আছে। দেখো একটু খেয়াল করে দেখতে হবে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে আর একটা অ্যামাইনো অ্যাসিড এরকম করে আছে, এরপরে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড এরকম করে আঁকা আছে। তো এখানেও সেম টু সেমই এঁকেছি। এখানে অ্যামাইনো অ্যাসিডের একটা চেন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গেছে, তার পরের লেভেলে লেয়ারে আছে, সেই জন্য প্লেট, এখানে প্লেটের কথাটা এসছে। তো এখানে লেয়ারে রয়েছে। তো এই অ্যামাইনো অ্যাসিডের দেখো সেম টু সেমই আছে আগেরটার মতোই। এখানে দেখো সি ডাবল বন্ড ও, আর এখানে দেখো অন্য একটা চেনের একটা অ্যামাইনো অ্যাসিডের NH, সেই জায়গায় এখানে এই যে ওয়েট ডাবল বন্ড ছিল, এখানে ও একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হলো। এই বন্ধনীটা কিন্তু এখানে তৈরি হয় সেম টু সেম, এখানেও একই আছে। এখানে শুধু এরকম স্ট্রাকচার, আলফা হেলিক্সের স্ট্রাকচার, হেলিক্যাল স্ট্রাকচার। আর মানে আমরা ডিএনএ যেমন পড়ি না, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সেরকম হেলিক্সের মতো স্ট্রাকচার তৈরি করেছে, আর এখানে প্লেটের মতো স্ট্রাকচার তৈরি করেছে। এখানে যে সাইড চেন সেগুলো সব বাইরের দিকে এসছে। এখানে দেখো সাইড চেনগুলো সবসময় উপর নিচে হয়, এইদিকে নয় এদিকে, এরকম উপর নিচে। এটাই হলো মেজর ডিফারেন্স। এখানে গ্লোবিউলার প্রোটিন বা গোল টাইপের প্রোটিন তৈরি করে, এখানে প্লেটের মতো প্রোটিন তৈরি করে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এটা হলো প্রোটিনের 2 ডিগ্রি স্ট্রাকচার, যেখানে অনেকগুলি পলিপেপটাইড চেন নিজেদের মধ্যে আরও কমপ্লেক্সিটি বাড়ালো, এবং পেপটাইড বন্ধনী তো ছিলই, সঙ্গে হাইড্রোজেন বন্ধনী যুক্ত হলো। তার মানে 2 ডিগ্রি স্ট্রাকচারে এসে আমরা দুটো বন্ডিং পাচ্ছি, একটা পেপটাইড বন্ড আর একটা হাইড্রোজেন বন্ড। এরপর আমরা 3 ডিগ্রি স্ট্রাকচারে চলে যাব প্রোটিনের। দেখো এরপর আমরা প্রোটিনের 3 ডিগ্রি স্ট্রাকচার দেখব, যেটাকে টার্সিয়ারি স্ট্রাকচার বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বলা হয়। তো এখানে যে 2 ডিগ্রি স্ট্রাকচারটা তৈরি হয়েছিল আলফা হেলিক্সে বা বিটা প্লিটেড সিড, যেটা আমরা বিটা প্লিটেড সিড বলেছিলাম, যেখানে ফাইব্রাস হয়, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের যে তন্তু তৈরি হয় সেগুলো কিন্তু ফাইব্রাইন যেমন তন্তু হয়, সেখানে কিন্তু এই ধরনের ব্যাপার থাকে, বা আমরা মাংসের ক্ষেত্রে বললাম, বা আলফা হেলিক্যাল সিট যেখানে নখ, পালক, এইগুলো তৈরি করতে গেলে সেগুলো লাগে। যাই হোক, সেই 2 ডিগ্রি স্ট্রাকচার, সেটা আলফা হেলিক্যাল সিটি হোক বা বিটা প্লিটেড সিটি হোক, সেটা পরবর্তী স্টেপে আরও বিভিন্ন ধরনের বন্ডিংয়ের মাধ্যমে কিন্তু 3 ডাইমেনশনাল বা টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি করে। কীরকম? ধরো আমরা যদি এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের লম্বা চেনকে নিয়েছি, মানে পলিপেপটাইড চেনকে নিয়েছি, তো একটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে অবশ্যই NH2, শেষে COOH থাকবে। যদি ধরে নিই যে পরেরটার সঙ্গে আর যুক্ত হয়নি, মানে কি? মানে ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি শুরুটা, তাহলে এখানে আমরা কী পেয়েছিলাম? CRH, এরপর এখানে ছিল COOH। আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি পরপর যেতে থাকে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, এরপরে একটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম করতে করতে যদি আমরা যাই, তো শেষ প্রান্তে গিয়ে আমরা কিন্তু COOH এটা পাবো, যেমন এখানে আছে। তো আমরা এগুলো গোটাটা না এঁকে আমরা এখানে শুধু বলে রেখেছি যে একটা প্রান্ত আর একটা প্রান্ত। এখানে ধরো আমি সাপোজ 50টা অ্যামাইনো অ্যাসিড আছে। এখন 2 ডিগ্রি স্ট্রাকচারে যেখানে আমরা হাইড্রোজেন বন্ডটাকে এক্সট্রা পেয়েছিলাম, পেপটাইড বন্ড তো ছিলই, হাইড্রোজেন বন্ড আমরা এক্সট্রা পেয়েছিলাম, এখানে কিন্তু আরও কিছু বন্ডিং কিন্তু এখানে চলে এসছে। এখন প্রশ্ন হলো যে 3 ডিগ্রি স্ট্রাকচার বা 4 ডিগ্রি স্ট্রাকচারে আসতে হয় কেন একটা প্রোটিনকে? তার অনেকগুলি কারণ আছে। আমি বলেছি কোশ্চেনটা খুব আসে যে একটি প্রোটিনকে অ্যাক্টিভেট বা সক্রিয় অবস্থায় আসতে গেলে মিনিমাম কোন স্ট্রাকচারে আসতে হয়।
তো সেটা হলো মিনিমাম 3 ডিগ্রি স্ট্রাকচারে আসতে হয়। এখন ব্যাপার হলো যখন 1 ডিগ্রি স্ট্রাকচার থেকে আলটিমেট 2 ডিগ্রির পরে 3 ডিগ্রি আসছে, তখন কি হয়, দূরবর্তী স্থানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, দূরবর্তী স্থানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, ধরো সাপোজ এখানের সঙ্গে এখানে দূরবর্তী স্থানে হতে পারে, বা এইটার সঙ্গে দেখো আমরা যদি সেই হিসাব করে বলি, এখানে যদি একটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা রাখি, এইখানের যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা কিন্তু অনেক দূরে আছে, কারণ এই চেনটা এখান থেকে ঘুরে গিয়ে সবটা ঘুরে এসে এখানে এসে তারপরে অ্যামাইনো অ্যাসিডটা। তো আমরা যদি লেন্থই ভাবতাম, মানে জাস্ট লেন্থ রাখতাম, তাহলে কিন্তু অনেকটা দূরে থাকতো। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কাছাকাছি নিয়ে আসে, ফলে কি হয়, তাদের মধ্যে প্রচুর সক্রিয় স্থান তৈরি হয়, যেটা উৎসেচক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এটার জন্য প্রোটিন এভাবে মডিফাই করে। আরেকটা জিনিস আছে, আমরা যে সাইড চেনটা দেখছি, সেই সাইড চেনে কিন্তু পোলার এবং নন পোলার সাইড চেন হয়। মানে কিছু হাইড্রোফোবিক ইন নেচার, মানে সেখানে জল থেকে দূরে থাকতে চায়, কিছু হাইড্রোফিলিক ইন নেচার, যেখানে কিন্তু জলের কাছাকাছি থাকতে চায়। তো এখানে কি হয়, প্রোটিনের যখন মডিফিকেশন হয়, মানে আলটিমেট 3 ডিগ্রি বা 4 ডিগ্রি স্ট্রাকচারে তৈরি হয়, তখন প্রোটিনটার যে হাইড্রোফোবিক যে পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেনগুলো রয়েছে, সেগুলো ভিতর দিকে ভরে নেয়, এবং হাইড্রোফিলিক যেগুলো জলের কাছাকাছি থাকতে চায়, সেগুলো বাইরের দিকে রাখে। ফলে কি হয়, প্রোটিন কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করতে পারে এই কারণের জন্য। বুঝতে পারছো আশা করি কী বলছি? কারণ বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনগুলো বিভিন্ন রকম। তো সেই সাইড চেনগুলোর কেউ কেউ হাইড্রোফিলিক, কেউ কেউ হাইড্রোফোবিক। এখন হাইড্রোফিলিক যেগুলো, সেগুলো সবই বাইরের দিকে থাকে, এবং যেগুলো হাইড্রোফোবিক সেগুলো সব ভিতর দিকে প্রবেশ করে এই স্ট্রাকচারগুলো হতে গিয়ে। ফলে সেই প্রোটিনটা কিন্তু যে কোনো জায়গায় স্ট্রাকচার তৈরি করতে পারে, এটাও কিন্তু আরেকটি অন্যতম কারণ। এখানে দেখো যেটা বলা হয়েছে, আমরা হাইড্রোজেন বন্ড পেয়েছিলাম, কিছু না, এটা একটা অ্যামাইনো অ্যাসিড ধরো, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড ধরো, এইভাবে করা আছে। এমন নয় যে চেনেই ভাবতে হবে যেটা টোটালটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম না। এটা একটা অ্যামাইনো অ্যাসিডের প্রান্ত ধরা আছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের প্রান্ত, সাপোজ এরকম আর কি, যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড যদি হয়, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড যদি হয়, তাহলে কী কী বন্ড হতে পারে। তো এই হাইড্রোজেন, এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং হতে পারে। তাহলে পাশাপাশি যখনই দুটো অ্যামাইনো অ্যাসিড আসছে, সেই অ্যামাইনো অ্যাসিড দুটোকে বাইন্ড করানোর জন্য হাইড্রোজেন বন্ড আমরা আগেই দেখেছিলাম। দেখো আগের আলফা বা বিটা প্লেটেড সিটে তুমি ভেবে দেখো, COO এবং এখানে NH, এটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ডটা হয়েছিল। তো এটা সেমই, জাস্ট দুটোকে আলাদা করে দুবার দেখানো হয়েছে, একটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, আর একটা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, সেইভাবে কিন্তু দেখানো হয়েছে। তাহলে হাইড্রোজেন বন্ড পর্যন্ত আমরা 2 ডিগ্রিতেই পেয়েছিলাম। 3 ডিগ্রিতে এসে কী কী এক্সট্রা হলো আয়নিক বন্ড। এটা বিভিন্ন ধরনের, এখানে যে যখন NH2 পাচ্ছি, আরেকদিকে COOH পাচ্ছি, যখন আলটিমেট ফর্ম করে তখন NH3 আর দিকে COOHটা ডোনেট করে, সেই জন্য সেখানে কিন্তু একটা আয়নিক বন্ডিং কিন্তু তৈরি হয়। এটাও কিন্তু এই 3 ডিগ্রি স্ট্রাকচারে পেলাম। আর একটা ভ্যান ডার ওয়াল বন্ডিং, এটা এই বন্ডিংটাও কিন্তু এক্ষেত্রে নতুন আসছে। হাইড্রোফোবিক, যেটা বলছিলাম যে ভিতর দিকে প্রবেশ করানো এবং বাইরের দিকে বের করে নিয়ে যাওয়া, এখানে একটা হাইড্রোফোবিক বন্ডিং আসতে পারে। আর একটা ডাইসালফাইড বন্ডিং, কাছাকাছি যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিডের প্রোটিনের একটি গঠনগত উপাদানই হলো সালফার। খুব ভালো করে মনে রাখবে, কেন পরবর্তী সময় লাগবে। যে প্রোটিনের গঠনগত উপাদান হিসাবে রয়েছে নাইট্রোজেন, তো অবভিয়াসলি রয়েছে, আমরা আলোচনা করব সেই নিয়ে, কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সেটা হলো সালফার। তো এই সালফার কিন্তু এখানে ডাইসালফাইড বন্ড হিসাবে রয়েছে, মানে দুটো সালফার এখানে রয়েছে, তো ডাইসালফাইড বন্ড কিন্তু এখানে রয়েছে। তো পরীক্ষায় নিটে যে সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে বন্ডিং নিয়ে, সেটা হলো 1 ডিগ্রিতে কী বন্ডিং দেখা যায়, 2 ডিগ্রিতে কী বন্ডিং দেখা যায়, 3 ডিগ্রিতে কী বন্ডিং দেখা যায়। দেখো ডাইসালফাইড বন্ডিং অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিনের কোন স্ট্রাকচারে দেখা যায় যদি কোশ্চেন আসে, তো অবশ্যই 3 ডিগ্রি স্ট্রাকচার বা ভ্যান ডার ওয়াল বন্ডিং, হাইড্রোফোবিক বন্ডিং বা আয়নিক বন্ডিং, এগুলো কিন্তু সবই 3 ডিগ্রি স্ট্রাকচারে। 2 ডিগ্রি স্ট্রাকচারে যেটা নতুন এসেছিলো সেটা হলো হাইড্রোজেন বন্ডিং। তাহলে এখানে আর সেটাকে ইনক্লুড করলেও হবে, না করলেও হবে, কেন সেটা তো অলরেডি আছে। আর 1 ডিগ্রিতে একমাত্র পেপটাইড বন্ড ছিল। তো এই ধরনের বন্ডিংগুলো কিন্তু আমাদের বলতেই হবে। তো এটা হলো প্রোটিনের যে 3 ডিগ্রি স্ট্রাকচার বা টারশিয়ারি স্ট্রাকচার, সেই নিয়ে আলোচনা। এখন যদি আমরা 4 ডিগ্রি স্ট্রাকচারে যাই, সেটা কিন্তু
এই 3 ডিগ্রি স্ট্রাকচারের মডিফিকেশানে হয়। সেখানে একাধিক 3 ডিগ্রি যে স্ট্রাকচার, প্রোটিনের স্ট্রাকচার, সেই প্রোটিনের স্ট্রাকচার দিয়ে কিন্তু আলটিমেট 4 ডিগ্রি স্ট্রাকচার আসে। সেটা আমরা হিমোগ্লোবিনের উদাহরণ দিয়ে একবার দেখে নেব। দেখো, এই জায়গায় যদি আমরা প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচারটা দেখে নিই, তাহলে আমরা এইভাবে দেখব যে একাধিক 3 ডিগ্রি স্ট্রাকচার একত্রিত হয়ে 4 ডিগ্রি স্ট্রাকচার তৈরি করে। তাহলে এখানে এটা একটা 3 ডিগ্রি, এটা একটা 3 ডিগ্রি স্ট্রাকচার, এটা একটা 3 ডিগ্রি, এটা একটা 3 ডিগ্রি। তাহলে আমাদের সেক্ষেত্রে বোঝার কোনো অসুবিধা নেই NH2COOH কেন লিখেছি, কারণ একটা বড় অ্যামাইনো অ্যাসিডের চেনের একটা প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত, এখানেও তাই প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত, যেটা আমরা 3 ডিগ্রি স্ট্রাকচার দেখেছিলাম, সেই রকম 4টে 3 ডিগ্রি স্ট্রাকচার এখানে হিমোগ্লোবিনের উদাহরণ দেওয়া আছে। এখানে হিমোগ্লোবিনের উদাহরণ দেওয়া আছে, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি হয়, হিম এবং গ্লোবিন দুটি অংশ রয়েছে। হিম মানে লোহা এবং গ্লোবিন একটি প্রোটিন, যে প্রোটিনটা নিয়ে এখানে কথা হচ্ছে। প্রোটিন যখন মডিফাই করে, মানে আলটিমেট 3 ডিগ্রি বা 4 ডিগ্রি স্ট্রাকচারে আসে, তো সেখানে হতে পারে শুধু অ্যামাইনো অ্যাসিডের চেন আছে এমন হতে পারে, অথবা প্রোটিনের সঙ্গে আরও কিছু যুক্ত থাকতে পারে, যেটা আমরা প্রোটিনের যে সমস্ত তোমার জায়গা দেখব, যেমন প্রোটিনের ক্লাসিফিকেশন দেখব, সেই ক্লাসিফিকেশনের জায়গায় কিন্তু আমরা দেখব। তার মানে প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন তৈরি হয়, অবশ্যই অ্যামাইনো অ্যাসিড দিয়ে থাকতে পারে, আবার প্রোটিনের যখন মডিফাই করে তখন কিন্তু অন্যান্য কিছু মানে কার্বোহাইড্রেট বা ফ্যাট সেখানে কিন্তু যুক্ত হতে পারে। যাই হোক, এখানে যেমন তোমার লোহা যুক্ত হয়েছে তোমার গ্লোবিন প্রোটিনের সঙ্গে। তো এখানে হিমোগ্লোবিনের ক্ষেত্রে 4টে গ্লোবিন প্রোটিন দেখা যায়, 2টো আলফা এবং 2টো বিটা। দেখুন, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, এরকমের 4টে আমরা 3 ডিগ্রি স্ট্রাকচার এঁকে নিয়েছি। এবার 3 ডিগ্রি স্ট্রাকচারগুলোকে এখানে এই মাঝে একটা পরফাইরিং রিং বলে একটা রিং হয়, সেই রিং দ্বারা যুক্ত করা আছে। এখানে হিম পার্টগুলো আছে, এই অংশগুলোই কিন্তু অক্সিজেন ক্যারি করতে পারে, মানে 4টে অক্সিজেন আলটিমেট এখানে ক্যারি করতে পারে। সেসব নিয়ে আমরা আলোচনা করছি না। এখানে বিষয়বস্তু হলো যে 4টে 3 ডিগ্রি স্ট্রাকচার কিন্তু একটা জায়গায় একত্রিত হয়েছে। এখানে যেমন পরফাইরিং রিং দিয়ে যুক্ত করা আছে, যুক্ত করার পর এখানে কিন্তু কোয়াটারনারি স্ট্রাকচার এসছে, যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে রয়েছে। তার মানে এখানে নতুন করে কোনো বন্ডিং বলার দরকার নাই, 4 ডিগ্রি স্ট্রাকচারে নতুন করে কোনো বন্ডিং বলার দরকার না, হয় না কিন্তু। তো এই হলো মোটামুটি আমাদের যে প্রোটিনের যে স্ট্রাকচার, সেই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি স্ট্রাকচার, যে জায়গাগুলো বললাম নিটের ক্ষেত্রে এবং 11-এর ক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে নজর রাখবে, সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে। দেখো, এখানে আমরা প্রোটিনের ক্লাসিফিকেশন দেখব। তো প্রথমেই আমরা প্রোটিনকে 3ভাবে এখানে ক্লাসিফাই করেছি বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে। তো আমরা প্রথমটা এবং শেষটা আগে দেখে নেব, তারপরে মাঝেরটা দেখব, কারণ মাঝেরটা কিন্তু একটু লেন্দি হবে, সহজ কিন্তু একটু বড় হবে, সেখানে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আছে। সো সেই জায়গাগুলো কভার করতে গেলে আমাদেরকে কিন্তু একটু বোর্ডটা জায়গা চাই, সেই জন্য কিন্তু আমরা এখানে 3 ভাগে ভাগ করেছি। প্রথম এবং শেষটা পড়ে নেবো, মাঝেরটা তারপরে পড়বো। তো প্রথমেই খুব সিম্পল ব্যাপার যে প্রোটিনের সোর্স কোথায়, উৎস কোথা থেকে, সেটা অ্যানিম্যাল সোর্স না প্ল্যান্ট সোর্স। অ্যানিম্যাল সোর্সের প্রোটিন হতে পারে, যেমন দেখো মাছ রয়েছে, মাংস রয়েছে, দুধ রয়েছে, ডিম রয়েছে। প্রথমেই আমি একটা ব্যাপার বলে রাখি, আমরা যখন কোনো খাদ্য উপাদানের নাম বলি এবং সেক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সমস্ত নিয়ে আলোচনা করি, তো আমরা কি বলি যে প্রোটিন মানে মাংসতে আছে। দেখো, এমন নয় যে মাংসতে শুধুমাত্র প্রোটিন আছে, তো দেখতে গেলে 50%-এর ওপর মাংসতে কার্বোহাইড্রেট আছে অ্যাজ এ গ্লাইকোজেন। তো সেক্ষেত্রে শুধু প্রোটিনটাকে ধরলে হবে না, তাহলে কেন আমরা বলি এরকম উৎস হিসাবে? তার কারণ ওই উপাদানটা বেশি পরিমাণে আছে এবং উল্লেখযোগ্য পরিমাণে আছে, যেটা আর অন্য কোথাও নাই, সেই হিসাবে কিন্তু আমাদেরকে এটা বলতে হয়। তার মানে সেখানে ডিমের ক্ষেত্রেও যদি বলি, তো ডিমের ক্ষেত্রে যে সাদা অংশ রয়েছে সেটাতে প্রোটিন রয়েছে, কিন্তু যে কুসুম অংশ রয়েছে সেটাতে কিন্তু ফ্যাট রয়েছে। এমনই দুধের ক্ষেত্রেও কিন্তু সমস্ত উপাদানগুলো রয়েছে, আমরা জানি দুধকে সুষম খাদ্য বলা হয়। তো আমরা সব জায়গাতেই কিন্তু এরকমের বিশেষত্ব পাবো। তার মানে যদি আমরা ভাবি যে চালে কি আছে, তো আমরা বলি কার্বোহাইড্রেট আছে। চালে কি প্রোটিন নাই? অবশ্যই প্রোটিন আছে, এবং ফ্যাটও আছে। যে বা চালের বাইরের দিকে যে আবরণ থাকে তাতে কিন্তু ফ্যাট রয়েছে, সেখান থেকে কিন্তু রাইস ব্র্যান অয়েল আসে, তো নিশ্চয়ই আছে। তো আমরা শুধুমাত্র উল্লেখযোগ্য সোর্স হিসাবে ভাবি। তো যাই হোক, আমরা এখানে যদি সোর্স বলি, তাহলে প্রাণীজ সোর্স থেকে আমরা যে প্রোটিনগুলো পাই, যেমন মাছ, মাংস, দুধ, ডিম রয়েছে, তেমন উদ্ভিদজ উৎস থেকে যেগুলো পাচ্ছি, যেমন ডাল রয়েছে, সয়াবিন রয়েছে, এগুলো রয়েছে উদ্ভিদজ উৎসের মধ্যে পড়ছে।
তো যদি এখন বলি যে কোনটা খাওয়াটা বেশি মানে জরুরি রয়েছে বা কোনটা বেশি উপকারী, তাহলে আমাকে একবার এখানে আসতে হবে যে 3 নম্বর ভাগে যে ভাগটা আমরা দেখিয়েছি সেই ভাগটা। ওখানে কী ভাগে ভাগ করা হয়েছে? অ্যামাইনো অ্যাসিডের প্রেজেন্সে, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অবশ্যই অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড কোনটাতে কতটা পরিমাণ রয়েছে সেটাই হলো এখানে 3 ভাগে ভাগ করা যায় সেই অনুযায়ী। ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন এবং থার্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন কি? যেখানে সমস্ত ধরনের অ্যামাইনো অ্যাসিড, যেখানে সমস্ত ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সব উপস্থিত রয়েছে। যেমন অ্যানিম্যাল সোর্সের যে সমস্ত প্রোটিনগুলো রয়েছে সেগুলো প্রায় সবই ফার্স্ট ক্লাস প্রোটিন। তার কারণ প্রোটিনের উৎস যদি বলি তাহলে অ্যানিম্যাল সোর্সের প্রোটিন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। তো সেক্ষেত্রে অ্যানিম্যাল সোর্সের যে প্রোটিনগুলো তাদেরকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলছি, কারণ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের সবগুলোই তাতে উপস্থিত রয়েছে। আমরা আগের ভিডিওতে কিন্তু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পড়ে নিয়েছি। সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলোতে সমস্ত ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু উপস্থিত নেই, কেউ না কেউ অ্যাবসেন্ট আছে, যেগুলোকে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বলে। লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বা সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের লিমিটিং অ্যামাইনো অ্যাসিডের ব্যাপার রয়েছে। যেমন যদি আমরা উল্লেখযোগ্যভাবে দেখি তাহলে ভুট্টার ক্ষেত্রে সেক্ষেত্রে ট্রিপ্টোফ্যান লিমিটিং অ্যামাইনো অ্যাসিড, মানে ভুট্টাতে ট্রিপ্টোফ্যান নেই। সেক্ষেত্রে গমের ক্ষেত্রে যদি বলি লাইসিন নেই। এরকম বিভিন্ন জায়গায় চালে যেমন থ্রিওনিন নেই, সয়াবিনে যেমন সিস্টিন মিথিওনিন নেই। এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। আর নন এসেন্সিয়ালও যদি হয় সেগুলোকে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বলে। তার মানে যদি আমাকে অপশন দেয় যে প্রাণীজ প্রোটিন, উদ্ভিদজ প্রোটিন, তো আমি শরীরের কথা ভাবলে অবশ্যই প্রাণীজ প্রোটিনকেই আগে, প্রাণীজ প্রোটিনকেই আমরা আগে গ্রহণ করব, কারণ এটাই বেশি কস্টলি হবে সেই জায়গায়। তো থার্ড ক্লাস প্রোটিন জেল রয়েছে, জিলাটিন রয়েছে, আমরা যে রুটির ক্ষেত্রে যে জেলগুলো লাগিয়ে খাই সেই জেল রয়েছে, জিলাটিন রয়েছে, সেগুলো সবই থার্ড ক্লাস প্রোটিন। কেন থার্ড ক্লাস বলছি? কারণ এখানে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের কেউই নেই, প্রায় আছে অনপরিহার্য বা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা বডিতেই ফর্ম করতে পারি, সুতরাং খাই বা না খাই কিছু এসে যায় না, সেই ধরনের অ্যামাইনো অ্যাসিড এখানে রয়েছে। তার মানে উল্লেখ মানে আমার যদি গুরুত্বর দিক দিয়ে বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু থার্ড ক্লাস প্রোটিনগুলো কম ভ্যালু। মানে এই দুটো জায়গা আশা করি আমরা বুঝে নিয়েছি যে উৎসের অনুযায়ী কি ভাগ রয়েছে এবং এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অনুযায়ী প্রোটিনের কি ভাগ রয়েছে। এবার আমরা স্ট্রাকচারে যাব যে গঠনগত দিক দিয়ে প্রোটিনকে আমরা কীরকমভাবে ভাগ করতে পারি। প্রথমেই দেখো এখানে সিম্পল, কনজুগেটেড আর ডিরাইভড 3 ধরনের প্রোটিন এখানে ক্লাসিফাই করা আছে অন দ্য বেসিস অফ স্ট্রাকচার। সিম্পল অ্যামাইনো অ্যাসিড, সরল অ্যামাইনো অ্যাসিড, বুঝতেই পারছো যেখানে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিডই আছে, মানে যে প্রোটিনগুলোকে আমরা যদি ভাঙি তাহলে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিডই পাবো, সেগুলোকে আমরা বলছি সিম্পল অ্যামাইনো অ্যাসিড। এবং কনজুগেটেড যেগুলো, সেগুলো কেউ মানে কাউরির না কাউরির সঙ্গে জুড়ে আছে। যেমন আমরা 4 ডিগ্রি স্ট্রাকচার পড়ার সময় হিমোগ্লোবিনকে পড়ছিলাম, তবে হিম রয়েছে সেখানে, লোহা রয়েছে গ্লোবিন প্রোটিনের সঙ্গে। তো সেই রকমের কনজুগেটেড প্রোটিন কাউরির না কাউরির সঙ্গে যুক্ত হয়ে আছে। আর ডিরাইভড প্রোটিন কোনো না কোনো জায়গা থেকে পাওয়া। আমরা দেখব এই প্রোটিনগুলো কীভাবে রয়েছে বা কী কী রকমের ভাগ রয়েছে এই প্রোটিনগুলোর ক্ষেত্রে দেখব। আমরা প্রথম এবং লাস্ট যেটা মানে গঠনগত এবং আমরা উৎস এবং যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের উপর যে ভাগ সেটাকে আমরা একটু মুছে দিই, তারপরে কিন্তু আমরা এই গঠনগতভাবে যে ভাগ সেগুলো আমরা পড়ব। দেখো এরপর আমরা গঠনগত উপাদানের উপর যেমন বলছিলাম, প্রথমেই ধরো সিম্পল প্রোটিন কোনগুলোকে আমরা বলবো, যেগুলোকে ভাঙলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাবো, আর কিছু পাবো না। যেমন বলছিলাম এখানে প্রথমেই আমরা যে সিম্পল প্রোটিনগুলো পাচ্ছি, সেই সিম্পল প্রোটিনগুলোতে যদি আমরা তাদের অ্যামাইনো অ্যাসিড মানে পলিপেপটাইড চেনের সংখ্যা অনুযায়ী বলি, তাহলে সেখানে কিন্তু প্রথমেই মোনোমেরিক, ডাইমেরিক, ট্রাইমেরিক, টেট্রামেরিক, মাল্টিমেরিক এরকমের সব বিভিন্ন রকম ভাগ পাচ্ছি। অ্যাকচুয়ালি কি মোনোমেরিক অন্য কিছু না, মোনোমেরিক মোনোমেরিক প্রোটিন যেটা, সেটা হলো যে অ্যামাইনো অ্যাসিডের চেনের সংখ্যা, সেই চেনের সংখ্যা হলো একটা। মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা আছে, পেন্টা আছে, দরকার নাই, একদম মাল্টি করে দিয়েছি, মানে অনেক। তার মানে এক্ষেত্রে যদি একটা পলিপেপটাইড এবং যদি দেখা যায় যে 2টো পলিপেপটাইড চেন রয়েছে,
তখন তাকে আমরা ডাইমেরিক বলছি। দেখো উদাহরণগুলো কিন্তু মানে এমন নয় যে করতেই হবে, একবার করে দেখে রাখলেও কিন্তু উদাহরণগুলো হবে। নিটের ক্ষেত্রেও কিন্তু একই কথা। ট্রাইমেরিক সেখানে 3টে পলিপেপটাইড চেন রয়েছে, টেট্রামেরিকে সেখানে 4 রয়েছে, এইভাবে কিন্তু হচ্ছে। তারপরে যখন মাল্টিমেরিকে যাওয়া হচ্ছে তখন কিন্তু অ্যামাইনো অ্যাসিডের যে চেন, সেই চেনের সংখ্যাটা যখন অনেক হয়ে যাচ্ছে, যেটাকে আমরা পলি বলি, সেরকম টাইপের আর কি। তো এখানেও কিন্তু হোমোমেরিক এবং হেটারোমেরিক দুভাবে ভাগ করা রয়েছে। তো কীরকম হয়েছে, যদি দেখা যায় যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের চেন রয়েছে, সেই চেনগুলো যদি একই রকমের হয়, যদি একই ধরনের পলিপেপটাইড চেন হয়, তখন তাদেরকে মনোমেরিক বলা হয়। যদি ডিফারেন্ট টাইপসের হয় তাহলে তখন তাকে হেটারোমেরিক বলি। তো এইভাবে কিন্তু মাল্টিমেরিক প্রোটিনের ব্যাপারটা রয়েছে। তার নিচে দেখো ফাইব্রাস এবং গ্লোবিউলার, আরও দুটো ভাগে এখানে ভাগ করেছি আমরা। তো সেক্ষেত্রে যে প্রোটিনের শেপ কেমন রয়েছে, কতটা সলিউবেল, জলের দাব্যতা কতটা, তার অনুযায়ী কিন্তু ভাগটা রয়েছে। একটা রয়েছে ফাইব্রাস প্রোটিন, যেক্ষেত্রে কিন্তু এখানে যেমন আমরা বিটা প্লেটেড সিড পড়তে গিয়ে পড়ছিলাম, সেই ফাইব্রাস প্রোটিন কিন্তু এর কথাই বলছিলাম আমরা, যেখানে কিন্তু কোলাজেন বা কেরাটিন এই ধরনের যে প্রোটিনগুলো রয়েছে তারা কিন্তু লম্বা ফাইবার বা তন্তুর মতো আকার ধারণ করে, লম্বায় সাজানো ছিল সেইভাবে কিন্তু তৈরি করে, যেগুলোকে আমরা ফাইব্রাস প্রোটিন বলছি। এবং গ্লোবিউলার প্রোটিন, যেগুলো কিন্তু আকার আকৃতি গোল হয়ে যায়, যেমন আমরা আলফা হেলিক্স এর কথা বলছিলাম, সেই আলফা হেলিক্যাল সিড দিয়ে মানে আলফা হেলিক্স দিয়ে কিন্তু এই ধরনের প্রোটিনগুলো হয়, যেমন ইনসুলিন, গ্লোবিউলিন, এই ধরনের যে সমস্ত প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এর উদাহরণ হিসাবে আমরা পড়তে পারি। তো এই হলো মোটামুটি সিম্পল প্রোটিনের উদাহরণ। বারবার বলছি, এখানে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো নিজেদের মতো করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন। মানে এখানে প্রোটিনগুলো কোনো না কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে আছে। দেখো কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে খুব সহজ সরল ব্যাপার, এমন কিছু জটিল ব্যাপার নয়। নিউক্লিয় প্রোটিন, দেখো নিউক্লিয় প্রোটিন তার মানে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যখন জুড়ে রয়েছে, তার মানে ডিএনএ অথবা আরএনএ, যাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি, তার সঙ্গে যখন প্রোটিন যুক্ত থাকে, যখন ক্রোমোজোম ফর্ম করে বা ক্রোমাটিন ফাইবার যখন তৈরি হয়, তখন কিন্তু আমরা দেখেছি হিস্টোন, নন হিস্টোন যে প্রোটিনগুলো ছিল সেগুলো কিন্তু সবই এই ধরনের মানে প্রোটিন যুক্ত হওয়ার পরে কিন্তু সেগুলো কিন্তু ডিএনএ এবং আরএনএর সঙ্গে যুক্ত হয়েছিল। তো তখন তাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলতে পারি, মানে ক্রোমাটিন ফাইবার, সেটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলতে পারি। গ্লাইকোপ্রোটিন, আমরা কিন্তু এগুলো কিন্তু অন্য জায়গাতেও পাবো, যেমন কার্বোহাইড্রেট পড়ার সময় কিন্তু গ্লাইকোপ্রোটিনটা পাবো, লিপিড পড়ার সময় লাইপোপ্রোটিন পাবো। কারণ কার্বোহাইড্রেটের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হচ্ছে, যখন কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন হচ্ছে, তখন কিন্তু আমরা তাকে গ্লাইকোপ্রোটিন বলছি। তেমন ফসফরিক অ্যাসিডের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হচ্ছে, যখন ফসফরিক অ্যাসিডের সঙ্গে প্রোটিন যুক্ত হচ্ছে, দেখো সেই জন্য ফসফোপ্রোটিন। লাইপোপ্রোটিন, যখন লিপিডের সঙ্গে যুক্ত হচ্ছে প্রোটিন, তখন লাইপোপ্রোটিন, না মানে লিপিড পড়তে গিয়ে এটা পাবো, কার্বোহাইড্রেট পড়ার সময় এটা পাবো, যেহেতু কার্বোহাইড্রেটের পার্ট হিসাবে আমরা তখন পড়বো। তো মেটালোপ্রোটিন, দেখো মেটালোপ্রোটিন, যদি মেটাল থাকে, কোনো না কোনো মেটাল যদি থাকে এবং তার সঙ্গে যদি প্রোটিন থাকে, সেক্ষেত্রে তাকে মেটালোপ্রোটিন বলা হবে। যেমন হিমোগ্লোবিন হতে পারে, যেমন কার্বনিক অ্যানহাইড্রেজ একটি উৎসেচকের নাম, সেটা হতে পারে, এখানে কিন্তু হবে। ক্রোমোপ্রোটিন, কোনো না কোনো পিগমেন্ট যুক্ত থাকবে, যেমন হিমোগ্লোবিনে, আবার উদাহরণ হিসেবে হিমোগ্লোবিন আসবে, যেহেতু সেখানে কিন্তু যেটা রঞ্জক পদার্থ, সেই হিসাবে কিন্তু এখানে ক্রোমোপ্রোটিনের ব্যাপারটা রয়েছে। তো এখানে কনজুগেটেড প্রোটিন, যাকে আমরা সংযুক্ত প্রোটিন বলছি, যখন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বা অ্যামাইনো অ্যাসিড চেনের সঙ্গে আরও কিছু যুক্ত থাকবে, শুধুমাত্র প্রোটিন থাকবে না, প্রোটিন আরও কিছুর সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে, তখন তাকে আমরা সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন বলছি। আমরা যদি ডিরাইভ প্রোটিনগুলো একবার দেখে নিই, তাহলে এখানে কি দেখব, অ্যাকচুয়ালি ডিরাইভ প্রোটিন হলো যে প্রোটিনগুলোকে যদি কোনো অ্যাসিডের সঙ্গে বা কোনো আর্দ্র বিশ্লেষক উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলে মাঝপথে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ডিরাইভড। মানে এগুলো অ্যাকচুয়ালি প্রোটিন, যেটা সেই প্রোটিন থেকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়নি, মাঝপথে কোনো কিছু তৈরি হয়ে গেছে। যেমন ধরো আমরা যখন পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল বলি, সেখান থেকে পেট্রোল আসে, তো মাঝপথে কিন্তু অনেক কিছু তৈরি হয়, ওগুলো কিন্তু সব ডিরাইভড, মাঝপথে যেগুলো তৈরি হয়েছে। সেরকমই এখানে বিভিন্নভাবে হতে পারে, আমরা যেমন ভাবতে পারি, এই যেমন প্রোটিয়ান একটা উদাহরণ দেওয়া রয়েছে, সেখানে ফাইব্রিনোজেন থেকে যখন ফাইব্রিন তৈরি হচ্ছে, তখন আমরা রক্ততঞ্চনের সময় দেখব, যখন পড়ব ব্লাড কোয়াগুলেশন, তখন দেখব ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হচ্ছে। এটা কিন্তু এক ধরনের ডিরাইভড
প্রোটিনের মধ্যে পড়ছে। মেটাপ্রোটিন যেমন আমরা যখন বিভিন্ন ধরনের প্রোটিন খাবার খাচ্ছি তখন আমাদের স্টোমাকের মধ্যে গিয়ে যখন HCl এর সঙ্গে রিয়াকশান করছে, সেই রিয়াকশানের ফলে কিন্তু অ্যাসিড মেটাপ্রোটিন তৈরি হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের ডিরাইভড। দেখো যেটা প্রোটিন ছিল সেই প্রোটিন ভেঙে যে অ্যামাইনো অ্যাসিড হলো সেটা নয়, কিন্তু HCl এর প্রভাবে সেটা অ্যাসিড মেটাপ্রোটিনে কনভার্ট হলো। তো এটাও কিন্তু এক ধরনের ডিরাইভ প্রোটিনের উদাহরণ। লাস্টলি যেটা আমরা বলেছি, দেখো আমরা প্রোটিনকে ভাঙছি, সাপোজ প্রোটিনকে ভাঙছি, যখন আমরা প্রোটিনকে ভাঙি, ধরো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেই ভাঙছি, তাহলে প্রোটিনকে ভাঙলে আমরা প্রোটিন হিসাবে খেলেও কিন্তু আলটিমেট আমাদের দেহে অ্যাবজর্ব হবে বা শোষিত হবে যে সোর্সে, সেটা হলো অ্যামাইনো অ্যাসিড। তার মানে আলটিমেট আমাদের অ্যামাইনো অ্যাসিড পেতে হবে, যাকে আমরা পেপটাইডও বলি, অ্যামাইনো অ্যাসিড আরেকটা নাম পেপটাইড। তাহলে প্রোটিন ভাঙলে তৈরি হয় পেপটাইড। কিন্তু একবারেই কি প্রোটিন ভেঙে পেপটাইড তৈরি হয়? না, কখনোই কিন্তু হয় না। কারণ প্রোটিনকে ভাঙলে সেক্ষেত্রে প্রোটিওজ, পেপটোনস, পলিপেপটাইড অ্যান্ড দেন অ্যামাইনো অ্যাসিড বা পেপটাইড। তার মানে মাঝপথে যেগুলো তৈরি হলো, এই যে প্রোটিওজ, সেখানে প্রাইমারি প্রোটিওজ হতে পারে, সেকেন্ডারি প্রোটিওজ হতে পারে, প্রোটিওজ, পেপটোনস, পলিপেপটাইড, এগুলো কিন্তু সবই ডিরাইভ প্রোটিনের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। তো আমরা এই যে ব্যাপারটা, যেটা আমরা আলটিমেট কিন্তু আমরা পেপটাইড থেকে প্রোটিন তৈরি হওয়ার পথে আমরা কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ওই স্ট্রাকচারগুলোর পরেই কিন্তু এখানে প্রোটিন পেয়েছিলাম। মানে যেখানে এখানে ছিল 2 ডিগ্রি স্ট্রাকচার, এগুলোতে 3 ডিগ্রি অ্যান্ড দেন এখানে 4 ডিগ্রি স্ট্রাকচার, এটা ছিল, মানে এটা তো সিম্পল পেপটাইড। এখানে পলিপেপটাইড যখন হলো তখন 1 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হতে এই স্ট্রাকচারগুলো নিয়ে আলটিমেট প্রোটিনটা ফর্ম করেছে। যাই হোক, তার মানে হলো প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পাওয়ার মাঝপথে যেগুলো পাই, সেটা যে কোনো রকমের বিক্রিয়ার ফলে হতে পারে, মাঝপথে যেগুলো পাই সেগুলোকে বলা হয় ডিরাইভড প্রোটিন। আশা করি ক্লাসিফিকেশনের ব্যাপারটা বুঝতে পেরেছি, যে প্রোটিনকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করছি সেগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা আলাদা একটা পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, যেমন আমাদের কথা ছিল, এরপর যেটা পড়বো সেটা হলো প্রপার্টিজ। তো প্রপার্টিজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজ পাবো। দেখো, ভিডিও লেন্থি হচ্ছে, কিছু করার নাই, কারণ প্রোটিন অনেক বড়, সেক্ষেত্রে প্রোটিনকে একটা পার্টে না দিলেও কিন্তু বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে, সেই জন্য একটা পার্টে করা। তো আস্তে আস্তে কিন্তু বুঝে আমাদের নিতেই হবে। তো আমরা যদি প্রপার্টিজ দেখি, মানে ধর্ম, তাহলে সেক্ষেত্রে প্রোটিন কিন্তু বিভিন্ন রকমের ধর্ম, যেমন প্রতিটা মলিকিউলই কিন্তু বিভিন্ন রকমের ধর্ম পালন করে। এক্ষেত্রে যদি প্রোটিন বিভিন্ন রকমের প্রপার্টিজ পাবো, তার মধ্যে 3টি ইম্পর্টেন্ট প্রপার্টিজ যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে লাগবে, সেরকম 3টে প্রপার্টিজই কিন্তু আমি তুলে নিয়েছি। তো সেখানে জলে দ্রবীভূত হয়, অ্যালকোহলে হয় না, বা এর সান্দ্রতা কী হ্যান ত্যান এসব আমরা যাইনি, আমরা একদম ডাইরেক্ট চলে এসেছি। স্টেরিও আইসোমেরিজম বলে একটি টার্ম রয়েছে, এটা কি এমনও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমরা যদি পোলারাইজড লাইট ফেলি, যদি প্রোটিনের ওপরে পোলারাইজড লাইট ফেলি, তাহলে সেক্ষেত্রে ওই লাইট কোন দিকে ঘুরবে তার উপর বেস করে কিন্তু দু ধরনের প্রোটিন হয়। যদি ডান দিকে ঘোরে সেক্ষেত্রে তাকে ডি প্রোটিন বলা হয়, যদি বাম দিকে ঘোরে, লেফটে ঘোরে, তখন তাকে এল প্রোটিন বলা। কেন হয় এরকম? সেটা হলো যে প্রোটিনের ক্ষেত্রে যে কার্বন মলিকিউলগুলো রয়েছে সেগুলো অপ্রতিসাম্যতার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যাকে স্টিরিও আইসোমেরিজম বলা হয়। তো কি সিম্পল কথা, কোনো একটি প্রোটিন তার উপরে পোলারাইজড লাইট যদি ফেলা হয়, হয় সেই লাইটটা ডান দিকে ঘুরতে আরম্ভ করবে, না হয় বাঁ দিকে ঘুরবে। যদি ডান দিকে ঘোরে তখন তাকে ডি প্রোটিন বলছি, আর যদি বাঁ দিকে ঘোরে তখন তাকে এল প্রোটিন বলছি। সেকেন্ড, আইসো ইলেকট্রিক পিএইচ, খুব গুরুত্বপূর্ণ আরেকটি কোয়েশ্চেন। আইসো ইলেকট্রিক পিএইচ সেটা কি? যে নির্দিষ্ট পিএইচে একটা পিএইচ, যে পিএইচের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ যে চার্জ, সেই চার্জগুলো সমান থাকবে। কীরকম? তার কারণ আমরা আগেই পড়েছি, আগের ভিডিওতে দেখেছিলাম যে অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় জুইটার আয়ন। তার কারণ অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমরা একদিকে অ্যামিনো গ্রুপ পাই, তেমন কিন্তু কার্বনের আরেক হাতে কার্বক্সিল গ্রুপ পাই। তাহলে একটা অ্যাসিডিক গ্রুপ নেগেটিভ চার্জের, একটা বেসিক গ্রুপ পজিটিভ চার্জের, তাহলে একই সঙ্গে কিন্তু দুটো চার্জ একসঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় বলে তাকে জুইটার আয়ন বলা হয়, বা তাকে অ্যাম্ফিপ্যাথিক, অ্যাম্ফিটেরিক, অ্যাম্ফোটেরিক এরকমের অনেক টার্ম রয়েছে, মলিকিউল বলা হয় প্রোটিনকে বা অ্যামাইনো অ্যাসিডকে। তো জুইটার আয়ন বলার একই কারণ, উভধর্মী আয়ন বলা হয়। তো এই কারণ, এই যে ব্যাপারটা, যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ, এই চার্জটা যে পিএইচে সমান থাকে, মানে যত সংখ্যক পজিটিভ চার্জ আছে
ঠিক তত সংখ্যক নেগেটিভ চার্জ যে পিএইচে রয়েছে সেটাকে বলা হয় আইসো ইলেকট্রিক পিএইচ। তো এই তিনটে টার্ম কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে, ভালো করে একটু দেখে রাখবে। এবার আমরা যদি গুরুত্ব নিয়ে আলোচনা করি, প্রচুর গুরুত্ব রয়েছে। প্রোটিন আমাদের বিল্ডিং ব্লক। যেমন একটা বাড়ি, ইটের বাড়ি, সাপোজ একটা ইটের বাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন জিনিস লাগে, কিন্তু আমরা বালি, পাথর, সিমেন্টের কথা কি বলি? বলি কি বালির বাড়ি বা সিমেন্টের বাড়ি? আমরা বলি ইটের বাড়ি। তার কারণ হলো ইটই হলো প্রাইমারি ইউনিট। তো একটা বডির ক্ষেত্রে তার বিল্ডিং হলো প্রোটিন। প্রোটিন দিয়ে যে কোনো বডি তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো মোটামুটি সামারাইজ করেছি, মানে আরও প্রচুর ইম্পর্টেন্ট আছে, আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে নিয়েছি যেগুলো খুব পরীক্ষায় আসে বা কাজে লাগবে আমাদের। প্রথমেই দেখো একটা কথা বলি, সেটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমরা জানি যে কোনো একটা কোষের ক্ষেত্রে এই ভেতরে যা আছে প্লাজমা মেমব্রেন, এটা যদি কি প্লাজমা মেমব্রেন বলি, সেই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে সেটাকে আমরা প্রোটোপ্লাজম বলি। এই প্রোটোপ্লাজমের যদি ড্রাই ওয়েট হয়, শুষ্ক ওজন হয়, তাহলে 50% আছে প্রোটিন, এবং যদি মানে জল থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে 70% হলো প্রোটিন। তার মানে একটা প্রোটোপ্লাজমের 50 to 70% প্রোটিন আছে। তাহলে বুঝে নাও প্রতিটি সেলে যদি এটা হয় তাহলে গোটা বডির ক্ষেত্রে একই মোটামুটি সামারাইজ হবে। তার মানে সেই জায়গাতে প্রোটিন ছাড়া যে কোনো সেলের গঠন অসম্ভব। তুমি দেখো, সাপোজ একটা প্লাজমা মেমব্রেন, যখন আমরা প্লাজমা মেমব্রেনের কথা বলি তখন কি বলি? প্রোটিন, লিপিড, লিপিড, প্রোটিন। তো কি রয়েছে না প্রোটিন। তার মানে একটা সেলের প্লাজমা মেমব্রেন থেকে যদি শুরু করি, তাহলে সেই প্লাজমা মেমব্রেন গঠন করতে গেলেই প্রোটিন লাগছে। তো ভেতরে প্রোটোপ্লাজমে কী আছে সে তো আমি দেখলামই, এখানে 50% থেকে 70% পর্যন্ত প্রোটিন রয়েছে। এমনকি বাইরে যে পর্দাটা রয়েছে সেই প্লাজমা মেমব্রেনেও কিন্তু যথেষ্ট অ্যামাউন্টের প্রোটিন রয়েছে, যে প্রোটিন ছাড়া কিন্তু প্লাজমা মেমব্রেনই গঠন করা সম্ভব নয়। আর একটি কোষ হতে গেলে প্লাজমা মেমব্রেন তো থাকতেই হবে, তার মানে কোষই গঠন হওয়া সম্ভব নয় প্রোটিন ছাড়া। তো সেই জন্য এখানে বিল্ডিং ব্লকের পয়েন্টটা একই, সেটা হলো যে কোনো বডি তৈরি করতে গেলে, ফর্ম করতে গেলে অবশ্যই প্রোটিন লাগবে। আমাদের দেহে যত মাংস আছে সেগুলো তো প্রোটিনই, তার সঙ্গে বহু উপাদান রয়েছে যেগুলো কিন্তু প্রোটিন। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে নখ রয়েছে, সেখানে চুল রয়েছে, হ্যাঁ পালক রয়েছে, এরকমের প্রচুর জায়গা রয়েছে, সেগুলোও কিন্তু প্রোটিন। তো বুঝতেই পারছো গঠনগত উপাদান হিসাবে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে। এবার আমরা যদি বলি যে সিনথেসিস অফ হরমোন, বিভিন্ন হরমোন রয়েছে, যেমন ইনসুলিন রয়েছে, সাপোজ ইনসুলিন, হ্যাঁ যে কোনো রকমের ট্রফিক হরমোন, যেগুলো সোমাটোট্রপিক হরমোন হতে পারে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এই ধরনের যে হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলোও কিন্তু সব প্রোটিনেসিয়াস। বিভিন্ন ধরনের হরমোন হয়, কোনোটা স্টেরয়েড হরমোন হয়, কোনোটা প্রোটিন সিয়াস হরমোন হয়, তো বিভিন্ন হয়। তো কিছু উল্লেখযোগ্য, ইনসুলিনের নাম তো শুনেছো, ইনসুলিন খুব গুরুত্বপূর্ণ একটি, দেখো শেষে আয়ন আছে মানেই প্রোটিন। আমরা প্রোটিন যার শেষে আয়ন আছে সেই প্রোটিন, একদম সিম্পল, খুব ব্যতিক্রমী কিছু জায়গা ছাড়া বাকি সবই কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রোটিন, আয়ন মানে সেক্ষেত্রে প্রোটিনই। তো যাই হোক, এখানে যদি আমরা দেখি তো ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এই জায়গাগুলো সবই কিন্তু হরমোন বলতে গেলে আমাকে কিন্তু প্রোটিনই আসতে হচ্ছে। এরপর দেখো এনজাইম, এরপরে এনজাইম বা উৎসেচকের কথা বলে যদি আমরা বলি, এনজাইম বা উৎসেচক, যে কোনো উৎসেচক, এটা যদি একটা উৎসেচক হয় বা সেই উৎসেচকের ক্ষেত্রে একটা ছোট্ট পার্ট বাদ দিয়ে আমরা যখন এনজাইম পড়বো তখন দেখবো, সাপোজ এইটুকু পার্টকে আমরা বাদ রাখলাম, এটা হলো নন প্রোটিন পার্ট, কিন্তু বাকি যেটা রয়েছে সেটা হলো প্রোটিন পার্ট। তার মানে একটা এনজাইমের ক্ষেত্রে গোটা অংশটাই হলো প্রোটিন। তো তার মানে যে কোনো রকমের এনজাইম তৈরি হবে না, আমাদের গোটা বডিকে নিয়ন্ত্রণ করছে বা আমাদের গোটা বডিকে চালাচ্ছেই প্রোটিন। তার কারণ 1 জিন 1 পলিপেপটাইড বা 1 জিন 1 এনজাইম, দুটো হাইপোথিসিস আছে। সেক্ষেত্রে যে কোনো একটা জিন যেটা ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে যখন আলটিমেট এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, তারপরে সেটা প্রোটিন তৈরি হয়, আর তারপরে সেটা তৈরি হয় এনজাইম। তো এরকমই কনসেপ্ট একটা ছিল যে 1 জিন 1 এনজাইম।
তার মানে বুঝতেই পারছো সেক্ষেত্রে যে কোনো একটা এনজাইম ফর্ম করতে গেলে প্রোটিনই লাগবে, কারণ গোটা এনজাইমটাই প্রোটিন দিয়ে তৈরি। তো প্রোটিন তৈরি হবে না, এনজাইম তৈরি হবে না, এনজাইম না তৈরি হলে আমরা অবশ্যই বাঁচবো না। টেম্পারেচার বাড়া কমা করলে যে ঘটনাটি ঘটে সেটা এই এনজাইমের ম্যালফাংশনিং মানে কাজ করছে না অথবা নষ্ট হয়ে গেছে, এই জন্যই কিন্তু আমাদের অস্বস্তি থেকে মৃত্যু সব কিছুই হয়। অ্যান্টিবডি, আমরা অ্যান্টিবডির নাম শুনেছি, যে অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করে। আমাদের শরীরে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করে এই অ্যান্টিবডি। আমরা পরে কিন্তু এরকমের স্ট্রাকচার দেখব, এরকমের উপায়ের মতো স্ট্রাকচার আমরা দেখব। এই গোটা স্ট্রাকচারটা তৈরি হয়েছে প্রোটিন দিয়ে, কারণ এখান থেকে এটা এবং এটা, এখান থেকে এটা এবং এই জায়গাটা, এই সবগুলোই হলো পলিপেপটাইড চেন। একটা, দুটো, তিনটে, চারটে পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়েছে মিনিমাম, আমি বলছি পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়েছে এই অ্যান্টিবডিটা। তাহলে যে কোনো অ্যান্টিবডি তৈরি করতে গেলে প্রোটিন লাগবে, তার মানে প্রোটিন ছাড়া কোনো রকমের অ্যান্টিবডি তৈরি করা সম্ভব নয়। এরপর যদি আমরা আসি ট্রান্সপোর্টের ব্যাপারটা হলো, যদি আমরা হিমোগ্লোবিনের কথা বলি, সাপোজ হিমোগ্লোবিনের কথা বলি, তো এই হিমোগ্লোবিন কী করে আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডে ট্রান্সপোর্ট করে। তার মানে আমাদের দেহে অক্সিজেনের এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টে হিমোগ্লোবিনের খুব সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। তো সেই হিমোগ্লোবিনের যে গ্লোবিন পার্টটা, তার মানে হিম আর গ্লোবিন, এই গ্লোবিন পার্টটা তো প্রোটিন। তার মানে প্রোটিন ছাড়া এই ধরনের ট্রান্সপোর্টার প্রোটিন তৈরি করা অসম্ভব, এবং যার জন্য বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু রক্তে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহন অসম্ভব হয়ে যাবে। প্রোটোপ্লাজম তো আগেই বলেছি। এনার্জির ব্যাপারে প্রোটিন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যদি না সেখানে দরকার হয়ে পড়ে। আমি একটা গল্প বলবো, কার্বোহাইড্রেট এবং ফ্যাট পড়ানোর পর একসঙ্গে একটা গল্প বলবো যে প্রোটিন সবচেয়ে শেষে ভাঙে। তার কারণ প্রোটিন যদি আমাদের বডিতে কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো সব না থাকে, তারপরে এসে প্রোটিন ভাঙে, এবং অবশ্যই প্রোটিন থেকেও এনার্জি তৈরি হয়, এবং সেটা 4.1 কিলো ক্যালোরি বা 4.0 কিলো ক্যালোরি, ঠিক আছে, পার গ্রাম। এটা হলো ক্যালোরিক ভ্যালু বা তাপন মূল্য। আমরা পরে অবশ্যই বলে দেবো কার্বোহাইড্রেট বা ফ্যাট পড়ানোর সময়, যখন ভিডিও একটু লেন্থ কম হবে তখন। বাইল অ্যাসিড, বিভিন্ন ধরনের পিত্ত অ্যাসিড সেগুলো তৈরি করতে গেলে লাগে। পিগমেন্ট, খুব গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা, পিগমেন্ট, বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, যেমন মেলানিন। দেখো শেষে দেখো আয়ন, আমি আগেও বলেছি আয়ন মানে প্রোটিন, এখানেও আয়ন প্রোটিন। তাহলে মেলানিন তৈরি করতে গেলে, মেলানিন আমরা জানি আমাদের যে রঞ্জকটার জন্য আমাদের গায়ের রং মানে ফর্সা বা কালোর যে গল্প, সেই গল্প, যত বেশি মেলানিন থাকবে তত বেশি কালো হব। আমরা জানি চুলের মধ্যে সেই মেলানিনই আছে যার জন্য চুলের রং কালো। তো এই মেলানিনের কাজ কি? ইউভি রেকে প্রোটেক্ট করা। তার মানে আমাদের দেহের, আমাদের গায়ের যে রং রয়েছে সেই রঙে মেলানিন থাকার এটাই কারণ যে তারা যাতে প্রোটেক্ট করতে পারে ইউভি রেকে, সূর্য থেকে আগত যে রশ্মি তার মধ্যে যদি ইউভি রে থাকে তাকে যাতে প্রোটেক্ট করতে পারে, সেই জন্য মেলানিন রয়েছে। সেই অর্থে যারা যত বেশি কালো তারা কিন্তু তত বেশি ইউভি রে মানে প্রোটেকশন দিতে পারে। চুলের রঙটাও সেই জন্য কালোই আছে, যাতে প্রোটেকশন দিতে পারে ইউভি রে থেকে, কারণ মাথাটাই সবচেয়ে উপরে থাকবে এবং সূর্যরশ্মি সবচেয়ে বেশি মাথাতে এসে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো মেলানিন গুরুত্বপূর্ণ একটি পিগমেন্ট। রোডোপসিন, ফোটোপসিন, এই ধরনের জানি রঞ্জক পদার্থগুলো আমাদের চোখের রয়েছে, রেটিনার মধ্যে রড কোষ এবং কোন কোষের মধ্যে রয়েছে, রড কোষের মধ্যে রোডোপসিন রয়েছে, যারা আমাদের অল্প আলোতে দেখতে সাহায্য করে। সেই রোডোপসিন পিগমেন্ট তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। এবং বডিতে বিভিন্ন ধরনের টক্সিক মেটেরিয়াল যখন ফর্ম করে, সেই টক্সিক মেটেরিয়ালগুলোকে ডিটক্সিফিকেশন বা তাদের বিষক্রিয়ার ব্যাপারটাকে নষ্ট করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। এরকম প্রচুর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমরা তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখানে আমরা পড়লাম। দেখো আমাদের দেহের নাইট্রোজেনের একমাত্র উৎস প্রোটিন। আমরা নাইট্রোজেন, আমরা গ্যাস, নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকলেও দুঃখের কথা যে কোনো প্রাণী এবং কোনো উদ্ভিদ সেই নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না। তার জন্য বিভিন্ন মাইক্রো অর্গানিজমে হেল্প নিতে হয়, সে নিয়ে আমাদের পড়ার বিষয় নয়। আমরা বিভিন্ন ধরনের প্রোটিন থেকে নাইট্রোজেনগুলোকে পাই, একমাত্র উৎস। প্রোটিন ছাড়া অন্য কোনো জায়গায় নাইট্রোজেন নেই, কেননা NH2 এই অ্যামিনো গ্রুপের মধ্যে N রয়েছে। আমরা কার্বোহাইড্রেট বা ফ্যাট পড়ার সময় কিন্তু সেই নাইট্রোজেনকে পাবো না। তো এই প্রোটিনের যদি অভাব হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তার কারণ হলো যে কাজগুলো করছিল সেই কাজগুলোই তার সমস্যা।
হরমোন তৈরি হবে না যদি প্রোটিনের অভাব হয়, এনজাইম তৈরি হবে না, বিভিন্ন ধরনের পিগমেন্ট তৈরি হবে না, বিভিন্ন ধরনের এনজাইম তৈরি না হলে খাবারের হজমের গণ্ডগোল হবে, এরকমের তো প্রচুর কারণ থাকবে, কারণ যে ফাংশনগুলো হচ্ছিলো সেই ফাংশনগুলোই করবে না, তো সুতরাং সেগুলোই সমস্যা। কিন্তু আমরা এখানে স্পেসিফিক দুটো রোগ নিয়ে কথা বলছি। প্রোটিন ম্যালনিউট্রিশন যদি হয়, প্রোটিনের যদি অপুষ্টিজনিত, যদিও ম্যালনিউট্রিশনের মানে অপপুষ্টি, যাই হোক প্রোটিনের যদি অভাব হয় তো সেই প্রোটিনের অভাবজনিত কারণে দুটো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। একটার নাম হলো কোয়াসিওরকর, একটা হলো ম্যারাসমাস। খুব ইম্পর্টেন্ট দুটো রোগ, খুব বেশি কিছু মনে না রাখলেও কিন্তু এটা মনে রাখতে হবে যে কোয়াসিওরকর হয় শুধুমাত্র প্রোটিনের অভাবে, যেখানে ম্যারাসমাস হচ্ছে প্রোটিন প্লাস ক্যালোরি এই দুটোর অভাবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু বেশি মনে রাখার ব্যাপার। আর যেগুলো ব্যাপার সেগুলো কোয়াসিওরের ক্ষেত্রে যে সিমটমস এবং ম্যারাসমাসের ক্ষেত্রে যে সিমটমস সেগুলো আমি আর বলছি না। যেমন ধরো দুটোর ক্ষেত্রেই মোটামুটি কম বেশি অনেকটা একই রকম জিনিস হয়। মুখটা বয়স্কদের মতো লাগায়, মানে খুব অল্প বয়সী দেখতে অনেকটা বয়স্কদের মতো হয়, খুব রোগা হয়, পেট অনেক বড় হয়, মাথাটা অনেক বড় হয় এবং গায়ের চামড়ার যে স্কিন টোন সেগুলো পাল্টে যায়, খুব খসখসে বা ব্যাংটক বা ফিনোডার্মা এই ধরনের সমস্যা হয়, খসখসে হয়, এই ধরনের প্রচুর সিমটমস কিন্তু কোয়াসিওরকর এবং ম্যারাসমাসের মধ্যে হয়। তো মনে রাখবো আমরা দুটো জিনিস, একটা হলো কোয়াসিওরকর যেটা প্রোটিনের অভাবে হচ্ছে, ম্যারাসমাস যেখানে প্রোটিন প্লাস ক্যালোরি এই দুটোর অভাবে হচ্ছে। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের পড়ে রাখতে হবে। দেখো, হ্যাঁ একটু ধৈর্য ধরে বসো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটু ফোকাস করে থাকো, কারণ ইম্পর্টেন্ট জিনিস কিন্তু টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। ভিডিও লেন্দি হওয়ার কারণে আমি জানি একটু অসুবিধা হচ্ছে, তো একটু কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে। আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো, খুব বেশি টাইম কিন্তু লাগবে না। প্রথমত এসডিএ ভ্যালু। এসডিএ স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন, আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বাংলায় বলা হয়। তো এই স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন কী, তার আগে আমরা নিশ্চয়ই জানি বেসাল মেটাবলিক রেট। আমি সংজ্ঞাতে যাব না, আমি ডেফিনেশনে যাব না। বেসাল মেটাবলিক রেট খুব সহজে বুঝতে গেলে এটাই যে, তো বেসাল মেটাবলিক রেট হলো যে আমাদের মিনিমাম কাজগুলো চালানোর জন্য বেসাল মিনিমাম কাজগুলো, কাজ মানে এখানে বিপাক ক্রিয়া, মেটাবলিক রেট বলেছে, মেটাবলিজম মানে হলো বিপাক। বিপাক কি, আমাদের বডিতে আমাদের কোষগুলোর মধ্যে সর্বক্ষণ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেগুলোকে বলা হয় বিপাক। তো এই রাসায়নিক বিক্রিয়াগুলো চালাতে গেলে যে পরিমাণ এনার্জি দরকার হয় সেটাকে বলা হয় বিএমআর। তাহলে মিনিমাম কোনো কাজ করছি না, কোনো রকম কোনো পরিশ্রম নাই, কিছু নাই, চুপচাপ বসে রেস্ট করাকালীন যে মিনিমাম এনার্জিটা লাগছে তাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট। আমি আবারও বললাম, কোনো ডেফিনেশনে গেলাম না কিন্তু আমি। তো কোনো একটা খাদ্য গ্রহণের পর 30 মিনিট থেকে 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর, ভালো করে বুঝবে, কোনো একটা খাদ্য গ্রহণ করার পর, যদিও বেসাল মেটাবলিক রেটে 12 থেকে 18 ঘন্টা, সেসবের ব্যাপারে গেলাম না, এই 30 মিনিট থেকে 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বিএমআর যেটা লাগছে, বেসাল মেটাবলিক রেটের জন্য যে এনার্জিটা লাগছে সেটা বাদ দিয়ে যে এনার্জিটা তৈরি হয় সেটাকে বলা হয় এসটিএ। খুব সহজ ভাষায়, একটা খাবার খাওয়া হলো, সেই খাবারটা খাওয়ার পর আমাদের বডিতে গিয়ে এনার্জি ফর্ম করতে অনেক টাইম লাগে। একটা খাবার গ্রহণের পর কার্বোহাইড্রেট, প্রোটিন না ফ্যাট তার উপর ডিপেন্ড করছে। তো মিনিমাম তো ধরে রাখো, যদি একটু কমপ্লেক্স টাইপের খাবার হয় মিনিমাম তো 2 ঘন্টা লাগেই, আমি 2 ঘন্টাই ম্যাক্সিমাম ধরলাম। তো সেই 2 ঘন্টা পর বিএমআরের জন্য যতটা এনার্জি লাগছে সেই এনার্জিটা রেখে বাকি যে এনার্জিটা প্রডিউস করছে সেটাকে বলা হয় এসডিএ ভ্যালু বা স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন, যেটা কার্বোহাইড্রেটের, প্রোটিনের ক্ষেত্রে 30%। আমরা কেন প্রোটিনের ক্ষেত্রেই পড়ছি, এসডিএ ভ্যালু তিনটাতেই হয়, আমরা প্রোটিনে পড়ছি, তার কারণ প্রোটিনের ক্ষেত্রে ভ্যালুটা 30%, কার্বোহাইড্রেটে 6% এবং ফ্যাটের ক্ষেত্রে 4%। মনে রাখবে ভ্যালুগুলো, নিটের ক্ষেত্রে লাগবে। মানে কি, মানে হলো আমাদের যে সমস্ত কাজগুলো আমরা করি, অ্যাকচুয়ালি দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আমাদের খাদ্য উপাদানে 6টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। তার মধ্যে 3টা থেকে আমরা এনার্জি পাই, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, যেটা আমরা প্রথমে পড়ছি একটা প্রোটিন। তো আমাদের যদি কায়িক পরিশ্রম বেশি হয়, আমরা যদি বেশি লেবার দিই, বেশি মানে দৈহিক পরিশ্রম বেশি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোটিন জরুরি নয়।
মানে কি বলছি, ধরো একটা কেউ মাঠে কাজ করছে, তার জন্য কি খাবার বেশি দরকার হবে, তার জন্য দরকার হবে বেশি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে খুব সহজে সে তাপ উৎপন্ন করতে পারবে। সে প্রোটিন খেয়ে কিন্তু খুব বেশি লাভ নেই। তাহলে প্রোটিনটা কার লাগবে? যে ব্রেন বেশি খাটাচ্ছে তার ক্ষেত্রে বেশি প্রোটিন লাগবে। যাদের বডি টেম্পারেচার বাড়িয়ে রাখতে হয়, যেমন শীতকালীন মানে শীত প্রধান যে সমস্ত অঞ্চল রয়েছে, তাদের বেশি করে প্রোটিন খেতে হয়। তার কারণ এটা এসডিএ ভ্যালু, এই এসডিএ ভ্যালুর জন্য। কারণ বেশি করে তাপ উৎপন্ন করার ক্ষমতা রাখে প্রোটিন। যারা বেশি পরিমাণে প্রোটিন খায় তাদের বডি টেম্পারেচার একটু হলেও বেশি, কারণ এটাই। তার মানে যদি দুটো প্রশ্ন এখানে হয় যে শীতকালীন জায়গাতে যারা থাকে, তো তাদের ক্ষেত্রে কোনটা বেশি দরকার, কার্বোহাইড্রেট না প্রোটিন? তো অ্যান্সার হবে প্রোটিন। যারা বেশি পরিমাণে পরিশ্রম করে, লেবার বেশি করে দেয়, তাদের ক্ষেত্রে অবশ্যই কার্বোহাইড্রেট। দুটো কিন্তু দুরকম ব্যাপার রয়েছে। তো এখানে বডি টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ। আমাদের 98.4, মোটামুটি 98.7 এরকম একটা টেম্পারেচার কিন্তু আমাদের বডিতে সবার কম বেশি থাকে। এখন এই বডি টেম্পারেচারটা যদি ফল করে, সেক্ষেত্রে প্রোটিন ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। যদি বেশি হয় তাহলেও তো প্রোটিন কিন্তু কোয়াগুলেট করে যাবে, জমাট বেঁধে যাবে। তো দুটো ক্ষেত্রেই সমস্যা রয়েছে। যাই হোক, আমাদের বডিতে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা ধরে রাখার জন্য প্রোটিন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তার মানে এখানে গোদা বাংলায় এটাই দাঁড়ায় যে যদি আমরা রিকোয়ারমেন্টটাও এখানে বলি, যদি আমাদের ডেলি রিকোয়ারমেন্ট হলো 1 গ্রাম, এর সঙ্গে আমি বলে দিচ্ছি দুটোই, 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। প্রত্যেক কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম। তাহলে আমার ওজন যদি হয় সাপোজ 60 কেজি, তার মানে আমার লাগবে 60 গ্রাম প্রোটিন। এটা আমার ডেলি রিকোয়ারমেন্ট। প্রোটিন এমন একটি জিনিস যার কিন্তু রিকোয়ারমেন্ট ডেলি থাকে। সেই জন্য বাঙালিরা খুব চালাক। দেখো, মানে মাছ, ডাল, ভাত করে রেখেছে, ডাল এবং মাছ দুটোতে কিন্তু প্রোটিন আছে। তো ব্যাপারটা হলো যে 60 গ্রাম প্রোটিন দরকার 60 কেজি বডি ওয়েটের জন্য। তাহলে আমি যদি 200 গ্রাম প্রোটিন খাই, সাপোজ আমি যদি 200 গ্রাম মাংস খাই, তাহলে 60 গ্রামই কিন্তু আলটিমেট অ্যাজ এ প্রোটিন কাজে লাগবে। বাকি যে 140 গ্রাম, সেই 140 গ্রাম কিন্তু হয় কার্বোহাইড্রেট অথবা ফ্যাটে কনভার্ট করবে, জমিয়ে রাখবে। কী বললাম বুঝতে পারলে? আমি যদি 10 দিন বা 5 দিন না খাই, তারপরে যদি ভাবি যে একবারে গিয়ে সব খেয়ে নেবো প্রোটিন, এমন কোনো কিন্তু হয় না। তার কারণ প্রোটিন ডেলি খেতে হয়। হ্যাঁ, তুমি বলো তাহলে ম্যারাস মাস পার্সেল করে ব্যাপারটা, ওখানে কিন্তু ডেফিসিয়েন্সি প্রচুর আছে, সেই জন্য সে তার ডেফিসিয়েন্সিটা পূরণ করে। তো এখানে বিষয়বস্তু যেটা, 1 গ্রাম পার কেজি বডি ওয়েট যদি নর্মাল হয়, বাচ্চাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে একটু আলাদা, সেখানে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। মানে 60 কেজি যদি ওজন হয় বা 65 কেজি ওজন হয়, তাহলে ইন্টু 2। তো এইটা পরিমাণটা কিন্তু লাগবে, মানে বাচ্চাদের ক্ষেত্রেও যেহেতু ডেভেলপমেন্টাল স্টেজে আছে, সেই জন্য পরিমাণটা বেশি লাগে। বাকি কিন্তু নর্মাল একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলার ক্ষেত্রে কিন্তু 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। তার মানে এখানে যে পরিমাণ আমাদের লাগছে তার থেকে বেশি যেটা, সেটা হয় স্টোর করবে, নয় হিট জেনারেট করবে। আর সেই হিট জেনারেটের প্রশ্নই কিন্তু এখানে রয়েছে। আমরা যে প্রোটিনটা খাই, সেই প্রোটিনটার 30% শুধুমাত্র হিট জেনারেশনেই ব্যবহার করা হয়। এটাই এসডি ভ্যালু, তাপ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। মানে গোদা বাংলা যেটা হলো, সহজ হিসাবে 100 গ্রাম যদি প্রোটিন খাই, তাহলে কাজে লাগবে 60 গ্রাম। এই কাজে লাগার মধ্যে 70% কাজে লাগবে, 30% হলো এসডিএ ভ্যালু। মানে এই 60 গ্রামের 30% হলো এসডিএ ভ্যালু, যেটা আমাদের যেটা আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের বডির যে টেম্পারেচার সেটাকে রেগুলেট করতেই হবে, কম বেশি করলে হবে না। তো সেটাই কিন্তু এসডিএ ভ্যালুর ব্যাপারটা। কার্বোহাইড্রেটের ভূমিকা বা ফ্যাটের ভূমিকা কিন্তু খুব কম। তো এই জন্যই প্রোটিন কিন্তু আমাদের বডিতে অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, এবং প্রোটিন কিন্তু আমাদের ডেলি বেসিসে গ্রহণ করা উচিত। তো যাই হোক, এই ছিল মোটামুটি প্রোটিন সম্পর্কিত বিভিন্ন ধরনের আলোচনা। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় যে কোনো জায়গাটায় আরও কিছু দরকার আছে, তাহলে নিচে যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু তার যথেষ্ট রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো, বা যা কিছু প্রয়োজন হবে সেক্ষেত্রে আমি দিয়ে দেবো। যদি আলাদা কোনো ভিডিও বানানোর দরকার হয়, সেক্ষেত্রে আলাদা কোনো ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে?
লাইক শেয়ার কমেন্ট বলতে হবে না নিশ্চয়ই, আর সাবস্ক্রাইবের কথা নিশ্চয়ই আর বলতে হবে না, সাবস্ক্রাইব তো করেই রেখেছো, আরও বেশি স্প্রেড করো যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্টরা কিন্তু এগুলো দেখতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।